আশরাফ মেহেদী, আমি আপনার মন্তব্য শুনতে চাই এই বিষয়টাতে, যে ভোট নেবার যে কায়দা, এইটাকে আপনারা কিভাবে দেখেন? মানে নতুন একটি বিষয় এখানে এসেছে, মুজিবুর রহমান মঞ্জু যেটা বললেন যে সেবা দেওয়ার ব্যাপার। সেবা আপনি দেন বা চাল দেন, যাই দেন না কেন, সেই জন্য তো একটা আর্থিক সচ্ছলতা লাগবে, টাকা লাগবে, প্রচুর টাকা লাগবে। সেটা যদি না হয় তাহলে আপনাদের জন্য রাজনীতিটা আসলে কতটুকু চ্যালেঞ্জিং? 5 তারিখের পর থেকে তো আমরা ওয়েলফেয়ার পলিটিক্স, জামাত যেভাবে ভাই যেটা বললেন যে এখানে সামাজিক কার্যক্রমের মাধ্যমে মানুষকে একটু তাদেরকে নিয়ে আসা নিজেদের দলে, বা এই পলিটিক্সটা তো আসলে ডাকসুতে তারা করে অনেকটা সফল হয়েছে। তবে এখানে বড় ঝামেলা যেটা হচ্ছে, আমরা দীর্ঘ একটা সময় সহ অবস্থান দেখেছি জামাত এবং বিএনপির মধ্যে। এখন স্বাধীনতার পর থেকে প্রথমবারের মতো জামাতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তারা একটা ভিন্ন রাজনৈতিক সত্তা হিসাবে সামনে আসার চেষ্টা করছে এবং আলাদাভাবে বিরোধী দল হওয়ার একটা চেষ্টা করছে। রাজনীতিতে বিরোধী দল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে যে আপনার পলিটিক্যাল লাইন আপটা ক্লিয়ার করা। আপনি আসলে কোন পলিটিক্সটা করবেন। আপনি মানুষকে খুব দান দক্ষিণা করছেন, এটা তো একটা মানে সেবা সংস্থাই করতে পারে। আপনি কেন রাজনীতিতে গুরুত্বপূর্ণ সেটা আপনাকে স্পষ্ট করতে হবে। জামাতের এখানে সমস্যাটা হচ্ছে সে তৃণমূলে একদিকে তার যেই ধর্মীয় চরিত্র সেটা ধরে রাখার চেষ্টা করছে, অন্যদিকে আন্তর্জাতিক পেরিফেরিতে যখন সে কথা বলছে সে ওই জায়গাটা থেকে সরে আসার চেষ্টা করছে। তো সেটা জামাত যদি এই জায়গাটাতে তার অবস্থান পরিষ্কার না করে তাহলে জামাতের রাজনীতি হুমকির মুখে পড়বে। মানুষের কাছে আসলে স্পষ্ট হবে না সে কোন রাজনীতিটা করতে চায়। আমি যদি বাংলাদেশের মানুষের ধর্মীয় যেই ভাবাবেগের জায়গা সেই জায়গা থেকে বলি, জামাত এখন পর্যন্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর দিক থেকে এখন পর্যন্ত জামাতের কর্তৃত্ব নেতৃত্ব সেই অর্থে নেই। সেই জায়গাটাতে জামাতের একটা বড় ধরনের শূন্যস্থান রয়েছে এবং এই কারণে আমরা অনেককে বিদ্বেষমূলকভাবে অনেক জামাতের বক্তাদেরকে বলতে শুনেছি যে সেই জায়গাগুলো, মসজিদের ওই মিম্বারের জায়গাটা, মাদ্রাসাগুলোর ওই কমিটির জায়গাটা, সেটা তাদের দখলে নিতে হবে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে তাদের কর্তৃত্ব স্থাপন করার জন্য। তো সেই জায়গাটাতে জামাতকে একটা ধর্মীয় দল হিসেবে ফাংশন করবে, নাকি জামাত আসলে সবার দল হিসেবে ওই যে একটা লিবারেল ডেমোক্রেসির মধ্যে ঢুকবে? শিবির যে পলিটিক্সটা ডাকসুতে করেছে সেই পলিটিক্সটা কি জামাত আসলে কোনোদিন করতে পারবে? এবং মঞ্জু ভাই চমৎকার একটা প্রশ্ন করেন যে জামাতের আমির কি কখনো হিন্দু হতে পারবে? তো এই প্রশ্নগুলোর মীমাংসা যতদিন পর্যন্ত জামাত না করবে ততদিন পর্যন্ত আসলে জামাত কোন পলিটিক্সটা বাংলাদেশে করতে চায় সেটা স্পষ্ট হবে না। এবং জাহিদ ভাইয়ের একটা কথা বললেন যে লিবারালিজম, এই জায়গাটাতে তো আসলে এটার বিরোধী একটা, যেমন পুরো বিশ্বে আমরা দেখছি ডানপন্থার একটা উত্থান হচ্ছে। তো এই জায়গা থেকে, এবং জন লকের একটা বিখ্যাত উক্তি বইও আছে যে 10 মিথস অফ লিবারালিজম, যে লিবারালিজম ইটসেলফ যে একটা মিথ এবং এর বিপরীতে ডানপন্থা যে খুব শক্তিশালী, কনজারভেটিভনেস যে খুব শক্তিশালী একটা কনসেপ্ট, এটা কিন্তু বিশ্বজুড়ে বিভিন্ন জায়গায় জনপ্রিয় হচ্ছে। অতএব লিবারেল ডেমোক্রেসি দিয়েই যে আমার খুব জনপ্রিয় হতে হবে এবং ইনক্লুসিভ রাজনীতি করার জন্যই যে ইনক্লুসিভ রাজনীতিটাই যে আমার করতে হবে, সেইটা একমাত্র উপায় না জামাতের জন্য। জামাত যেটা মনে করছে যে এখানে আমার এখন একটু ইনক্লুসিভ হইতে হবে, আমার নিজের পরিচয় থেকে দূরে সরে আসতে হবে, তারপরে আমি আসলে মানুষের সাথে মিশতে পারবো। ম্যানিফেস্টোর জায়গা থেকে, তার গঠনতন্ত্রের জায়গা থেকে এটা খুবই রং একটা কনসেপ্ট। সে আসলে তার নিজের পরিচয়টাই ভুলে যাচ্ছে, তার নিজস্বতাটা আর তার সত্তাটা সে ধরে রাখতে পারছে না। একটি কথা আপনি বলেছেন খুব গুরুত্বপূর্ণ, যে তৃণমূলে তারা একরকম মেসেজ দিচ্ছে আবার ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে একরকম মেসেজ দিচ্ছে। তো সেই জায়গায় সেটা আমাদের ক্ষেত্রে বাংলাদেশের জন্য এটা আসলে কতটুকু ঝুঁকিপূর্ণ, কতটুকু ক্ষতিকর হতে পারে এই যে দ্বিচারিতা। এবং তৃণমূলে যে মেসেজটা দিচ্ছে, আপনার কি মনে হয় যে তৃণমূলের, তো আমার তো মনে হয় যে ম্যাক্সিমাম মানুষ আসলে ধর্মপরায়ণ মানুষ, তারা মুসলিম সেন্টিমেন্ট নিয়ে রাজনীতিটা হয়তো বুঝতে পারবে না। সেটা কি আপনি কি মনে করেন যে আসলে দুইটা সমস্যা হচ্ছে এখানে? এক, আমরা সম্ভবত ইতিহাসে প্রথমবারের মতোই জামাতের আমিরের একটা বক্তব্যের বিরুদ্ধে একটা জেলার শিবিরের সভাপতির বক্তব্য দিতে দেখেছি যখন পূজার ঘটনাটা সামনে আসলো। এই ধরনের চেইন অফ কমান্ডের এত অবনতি তো আগে আমরা কখনো দেখি নাই। অর্থাৎ যখন হাইকমান্ড চিন্তা করবে যে আমি সবাইকে নিয়ে রাজনীতি করব, এখানে আমার ইসলাম পরিচয়টার চেয়েও আমার এখানে ওয়েলফেয়ার স্টেটটা হচ্ছে আমার বেশি মুখ্য আমার কাছে, সেই জায়গা থেকে সে তৃণমূলের সাথে তার একটা সংঘাত তৈরি হবে এবং ভেতর থেকেই একটা রেজিস্ট্যান্স তৈরি হবে। সেই জায়গায় একটা সমস্যা। আর দ্বিতীয়ত, বাংলাদেশে
জামাত যে লাইনে আসলে ইসলামী পলিটিক্স মানে রাজনীতির ধর্মীয়করণটা করতে চায়, সেখানে বারবার আমরা অনেক চিন্তাবিদদের বলতে শুনেছি যে তারা তুরস্কের মডেল অ্যাপ্লাই করতে চায়। দেখেন তুরস্কে মডেলটা কি ছিল, এখানে পুরো সেকুলারিজমের জায়গা থেকে নিয়ে তারা কিন্তু একটা মানে কিছুটা কনজারভেটিভ জায়গায়, কিছুটা ডানপন্থী জায়গায় আসার চেষ্টা করেছে অনেকে, ফাতুল্লাহ গুলেনের কথা যদি আমরা বলি। কিন্তু বাংলাদেশের কনসেপ্ট আপনি দেখেন, বাংলাদেশ কিন্তু সেই অর্থে সেকুলার, মানে একদম তৃণমূলের জায়গা থেকে, সামাজিক জায়গা থেকে সেই অর্থে সেকুলার কিন্তু কখনোই না, তারা কিন্তু ধর্মপরায়ণ। মানে ডানপন্থাটা বাংলাদেশের সামাজিকভাবে মানুষের মধ্যে ধর্মীয় মূল্যবোধটা আছে, সেই জায়গা থেকে আমি যদি তুলনা করতে চাই, আমার এখানে আরব ন্যাশনালিজমের সাথে, আরব জাতীয়তাবাদের সাথে কিছুটা তুলনা করা যেতে পারে। তো সেখানে আমরা যদি একটা এক্সাম্পল দেখি, তিউনিসিয়ায় আন্নাহাদা পার্টি, তারা এখানে রাশিদ ঘানুশির ব্যাপারে আমরা জানি যে 80-র দশকে সে কোরআন রক্ষার আন্দোলন করেছিল, একদম ধর্মীয় একজন নেতা ছিল। কিন্তু তারা যখন ক্ষমতার পার্ট হয় 2010 থেকে নিয়ে 2022 পর্যন্ত তাদের ট্রানজ্যাকশনটা যদি দেখেন, 18-র পরে গিয়ে একদম সরাসরি বামপন্থী একটা দলের সাথে তাদের অ্যালায়েন্স করতে হয়। এবং এই যে ইখওয়ানুল মুসলিমিন বা মুসলিম ব্রাদারহুডের যে কনসেপ্ট ছিল যে সংবিধান হবে কোরআন, এবং মুরসি যে কথাটা বলার পরে আসলে পশ্চিমা বিশ্বের সাথে তার সম্পর্ক অবনতি হয় এবং তার এক পর্যায়ে পতন চলে আসে, সেই জায়গা থেকে কিন্তু তিউনিসিয়ার আন্নাহাদা পার্টি পুরোপুরি ধর্মীয় রাজনীতি থেকে বের হয়ে এসে একটা লিবারেল পলিটিক্সের দিকে চলে এসেছে। এখন জামাতকে সিদ্ধান্ত নিতে হবে সে কি এই ধর্মীয় রাজনীতি থেকে বের হয়ে লিবারেল পলিটিক্সের দিকে আসতে চায় কিনা।